আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভিউয়ার্স বা কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, শুদ্ধ কোরআন শিখি বা লার্ন পিওর কোরআন চ্যানেলের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে আরবি অক্ষর বা বর্ণ কয়টি। আজকের ভিডিওতে আমরা শিখব দ্বিতীয় নম্বর স্টেপ, প্রত্যেকটি অক্ষরের বা বর্ণের মাখরাজ। আরবি অক্ষরের মাখরাজ 18টি, 29টি অক্ষর, মাখরাজ 18টি। মাখরাজ মানে বের হওয়ার জায়গা বা উচ্চারণের উৎপত্তি স্থল। হালক শব্দের অর্থ কি? হালক শব্দের অর্থ কণ্ঠনালী। হামজাহ ও হা এর মাখরাজ কি? হামজাহ ও হা এর মাখরাজ কি? হালকের বা কণ্ঠনালীর শুরু বা নিম্নভাগ হতে উচ্চারিত হয় হামজাহ হা, হামজাহ হা। আমি যেভাবে বলছি সেইভাবে অক্ষরগুলো উচ্চারণ করবেন। হামজাহ হা। আইন ও হা এর মাখরাজ কি? হালকের বা কণ্ঠনালীর মধ্য বা মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। হায়ে এক আলিফ টান হবে, আইনে 3 আলিফ টান হবে। আইন হা। আর আইনের উচ্চারণটা একটু চেপে বাঁকানো আওয়াজে হবে আইন হা। গইন খ এর মাখরাজ কি? হালকের বা কণ্ঠনালীর শেষ বা উপর হতে উচ্চারিত হয় গইন খ, গইন খ। খ এক আলিফ, গইন 3 আলিফ। এখানে চাপ দিতে হবে না, চেপে বাঁকা আওয়াজ করতে হবে না, যেমন আইন গইন না, গইন খ। 2 নোক্তাওয়ালা, নোক্তাওয়ালা উপরে 2টো নোক্তা থাকবে, এই 2 নোক্তাওয়ালা অক্ষর কফ মোটা আওয়াজ হবে ক, ক, কফ এর মাখরাজ কি? জিভের গোড়া ও তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। ফ, ফ বাতাস বেরোবে লাস্টে। উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের মাঝামাঝি মিলিত হয়ে ঠেকে উচ্চারিত হবে কফ, কফ। কাফ এটা মোটা আওয়াজ হয় না, পাতলা আওয়াজে, যেভাবে কা কা আমরা যেভাবে কাকা বলি কাকা, এইভাবে কাফ, ক্যাফ এভাবে বাক্যে দেওয়া যাবে না, স্পষ্টভাবে কাফ কয়া আকার ফ, কাফ, কাফ এর মাখরাজ কি? জিভের গোড়া হতে একটু আগের দিকে আগে বাড়িয়ে ও তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ, কাফ। এটারও লাস্টে বাতাস বের হবে কাফ। জিম 3 আলিফ, শিন 3 আলিফ, ইয়া 1 আলিফ এর মাখরাজ কি? জিভের মাঝখান ও তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। এগুলোর মাখরাজ এরকম হবে আজ, আজ, আশ, আশহাদু, আশ, আই, আই।
ضاد এর মাখরাজ কি? জিভের কিনারা মানে একটা সাইড, জিভের একটা সাইড, ডান দিক সাইড হতে পারে অথবা বাম দিকের সাইড হতে পারে, ও তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। মাড়ির দাঁত উপরের ডান সাইডের হতে পারে অথবা বাম সাইডের হতে পারে। ডান সাইডের মাড়ির দাঁত হলে ডান সাইডের জিহ্বার কিনারা হবে, বাম দিকের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে বাম জিহ্বার বাম সাইডটা, বাম কিনারাটা লাগিয়ে উচ্চারিত হবে ضاد ضاد। আপনাদের যেই দিকে সুবিধা হবে সেই দিক থেকে উচ্চারণ করবেন। আমার সাধারণত ডান দিকে উচ্চারণটা সুবিধা হয় এবং ডান দিকেই করি। লাম এর মাখরাজ কি? জিভের আগার কিনারা ও সামনের উপরের দুই দাঁতের পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। নুন এর মাখরাজ কি? এটা 3 আলিফ। জিভের আগা ও তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আন বান নুন। অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়লে এটা সঠিক বুঝতে পারবো। আসলে এগুলা মুখস্থ করবে যিনারা বাংলা পড়তে পারেন, এগুলো পড়ে পড়ে শুনে শুনে মুখস্থ করবেন। আর যিনাদের মানে এক কথায় না বাংলা পড়তে জানেন না কিন্তু শুনে শুনে মুখস্থ করতে পারবেন, বুঝতে পারছেন, তিনারা মুখস্থ করবেন। অবশ্যই এগুলো কাজে দিবে, সারা জীবন আপনার কাজে দিবে। আপনি এগুলো মুখস্থ করে রাখলে পারে আপনার অক্ষর শুদ্ধ উচ্চারণ অবশ্যই অবশ্যই হবে। র রয়ের মাখরাজ কি? জিভের আগার উল্টো পিঠ ও তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। একালিফ। জিহ্বাকে উল্টে দিতে হবে। জিহ্বাটা যেভাবে সোজা আছে, সোজা না থেকে উপর দিকে উঠে জিহ্বার নিজ দিকটা তালুতে ঠেকবে। র আর আর রাহ আর রাহ র। ত দাল তা ত একালিফ দাল 3 আলিফ তা একালিফ। এর মাখরাজ কি? জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দাল তা। তায়ের উচ্চারণ হবে মুখটা থ্যাফলা করে, মুখটা মানে সোজাসুজি থাকবে। আর তয়ের হবে একটু মোটা আওয়াজ করে গোল করে ত ত। ظ ظ ذال ثا ثا ظ একালিফ ذال 3 আলিফ তা একালিফ। এর মাখরাজ কি? জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ظ ذال তা। জিভের আগাটা এবং সামনের উপরের দুই দাঁতের আগাটা মিলিয়ে উচ্চারণ করতে হবে ظ ذال তা। জা জা দুই দাঁতকে চেপে ধরে, আচ্ছা মাখরাজটা বলছি পরে। জা একালিফ সিন 3 আলিফ সদ 3 আলিফ। এর মাখরাজ কি? জিভের আগা এবং সামনের উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এক কথায় উপরের দাঁতের আগা এবং নিচের দাঁতের আগা ঠেকিয়ে দিন, তারপরে জিহ্বার আগাটা ঠেকিয়ে দিন, একসঙ্গে 3টা ঠেকে তারপর উচ্চারিত হবে জা জা সিন صاد صاد
ওয়াও ওয়াও এর মাখরাজ কি? দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয়। ওয়াও, যেভাবে আমরা কোনো কিছু দেখলে ওয়াও এভাবে বলে থাকি, ওই রকমই হবে। ওয়াও মানে অ দিয়ে শুরু হবে এবং মধ্যে আ দিয়ে হবে, তারপরে শেষের দিকে ওয়া হবে। ওয়াও এইভাবে। বা এর মাখরাজ কি? দুই ঠোঁটের ভিজে অংশ, ওপরের ঠোঁট নিচের ঠোঁটের দুই ঠোঁটের ভিজে অংশ ঠেকবে, ভিজে অংশ ঠেকে ঠেকে থেকে উচ্চারিত হবে। দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। বা প্রথমে ঠেকিয়ে দিয়ে তারপর উচ্চারণ করতে হবে। বা এক আলিফ টান হবে। মিম এর মাখরাজ কি? দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। এর আগের অক্ষর যেটা আমরা বা পড়লাম ভিজে, দুই ঠোঁটের ভিজে অংশ থেকে। আর মিমটা হবে দুই ঠোঁটের ভিজে অংশ পার করে যে শুকনো অংশ, সে শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হবে। মিম তিন আলিফ টান হবে। ফা এর মাখরাজ কি? নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ফা ফা এভাবে বাতাস বের হবে। আফ আফ ইফ উফ। ফা কফ, যেমন কফ উচ্চারণ করছিলাম। তারপরে কাফ। এটা হচ্ছে আমাদের লাস্ট মাখরাজ আলিফ, এতে টান হবে না। এবং আরেকটি অক্ষর হামজাহ, এই দুটি অক্ষর ছাড়া প্রত্যেকটি অক্ষরে টান হবে, কোথাও এক আলিফ কোথাও তিন আলিফ। এটা বলে দিয়েছি, কোনো জায়গাতে হয়তো বলতে ভুলে গেলে কমেন্ট করবেন, বলে দেব। আর এর পরের পড়াতে অবশ্য হবে, এর পরে যে পড়াটা হবে সেই পড়াতে অবশ্য এগুলো ক্লিয়ার করে দেব। এগুলো মুখস্থ করার বিষয়, মুখস্থ করলে বোঝাতে খুবই সহজ হবে। এই জন্য আপনাদেরকে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সংজ্ঞা সুন্দরভাবে লিখে দিয়েছি। এগুলো বইয়ে লেখা থাকে কিন্তু বইয়েরগুলো অত ভালো হয় না। এটা সুন্দরভাবে ভাষাটাকে সাজিয়ে গুছিয়ে বানিয়ে লিখে দিয়েছি, যাতে আপনারা সহজে মুখস্থ করতে পারেন। মুখস্থ করার পরে এগুলা মানে কাজে দেবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এগুলা একাগ্র চিত্তে মন দিয়ে মুখস্থ করবেন। আলিফ এর মাখরাজ কি? মুখের খালি অংশ হতে উচ্চারিত হয় আলিফ। আলিফ আলিফ উচ্চারণ করতে গেলেও কিন্তু আলিফ যেন প না হয়ে যায়, লাস্টে ফ হবে। ফা এর উচ্চারণ হবে ফা, যেভাবে উচ্চারণ করি আমরা সেভাবে লাস্টে আলিফ। তো প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে আমরা শিখলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের মাখরাজ, এক কথায় উচ্চারণের উৎপত্তি স্থল, বের হওয়ার জায়গা, কোন অক্ষরটি কোন জায়গা থেকে কোন কোন অংশ থেকে বের হবে সেগুলো আমরা জানলাম। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, না মুখস্থ করলে কিন্তু আমরা অক্ষরের সঠিক উচ্চারণ কোন জায়গা থেকে হচ্ছে এটা আমরা কিন্তু বুঝতে পারবো না এবং পড়া ভুল হয়ে যাবে। অতএব এগুলো মুখস্থ করতে হবে। আর যিনারা পড়তে জানেন না, মেধা আছে, মুখস্থ করতে পারবেন, অবশ্যই তিনারা মুখস্থ করে নেবেন। আর যিনারা একেবারে মেধা কম, মুখস্থ করতে পারবেন না, পড়তেও পারেন না, তিনারা অবশ্য আলিফ থেকে ইয়া পর্যন্ত যে ক্লাসটা করাবো সেই ক্লাসে আপনারা কিন্তু অবশ্যই একাগ্র চিত্তে মন দিয়ে শুনে মুখস্থ করবেন। আজকের পর্বে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশন অন করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।